হ্যালো, আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে ক্লাস নিব যেটা আপনাদের সকল যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তো দেখেন, আজকের ক্লাসের টপিকটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ, তো এখান থেকে আমাদের ভগ্নাংশ শব্দের অর্থটা কি এটা ভালোভাবে জানতে হবে। ভগ্নাংশ শব্দের অর্থ যে কোনো কিছুর ভাঙ্গা অংশ। কি বললাম বলেন তো? ভগ্নাংশ শব্দের অর্থ কি বললাম? কোনো কিছুর ভাঙ্গা অংশ। তো এখান থেকে আমাদের ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কাকে বলে এই প্রশ্নটা জানতে হবে। তো এখান থেকে আমাদের ভগ্নাংশ কত প্রকার, ইন টোটাল ভাবে শুরু করে ভগ্নাংশ তার থেকে যত ধরনের চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে সকল কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে। তো দেখেন, আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ বলতে বোঝায় যে কোনো বস্তু বা সংখ্যার ভাঙ্গা অংশ, অর্থাৎ এটাকে আমরা দুই বা ততোধিক অংশে লিখতে পারি। ওকে, দুই বা ততোধিক অংশে লিখতে পারি। তো এতটুকু জিনিস মনে রাখবেন, ভগ্নাংশ বলতে কি বোঝানো হয়? কোনো কিছুর ভাঙ্গা অংশ, অথবা বলতে পারেন যে কোনো বস্তু বা সংখ্যার দুই বা ততোধিক অংশ। ওকে, তো আরেকটি ভাবে বলা যায় যে ভগ্নাংশকে আমরা লব ও হর, কি বললাম? লব ও হর আকারে প্রকাশ করতে পারি। তাহলে কি বললাম? ভগ্নাংশকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? লব ও হর আকারে। তো আমরা এখন এখান থেকে ভগ্নাংশ কত প্রকার এবং ভগ্নাংশ প্রধানত কত প্রকার সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো মনে রাখবেন যে ভগ্নাংশ দুই প্রকার। কি বললাম? ভগ্নাংশ কত প্রকার বললাম? ভগ্নাংশ দুই প্রকার। একটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ, আরেকটিকে বলা হয় সামান্য, যেটাকে আমরা এইভাবে বলতে পারি যে সাধারণ ভগ্নাংশ। সামান্যকে আমরা কি বলতে পারি? সাধারণ ভগ্নাংশ। ওকে, তো আমাদের বই খাতা কলমে এটাকে সাধারণ ভগ্নাংশ অনুযায়ী আলোচনা করা হয়, সেটাকে সামান্য ভগ্নাংশ অনুযায়ী কখনো লেখা নেই বা কোথাও কোনো বইয়ে লেখা আছে। তো মনে রাখবেন যে সাধারণ ভগ্নাংশ আর একটি দশমিক ভগ্নাংশ। এখন এই যে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে আমাদের ভগ্নাংশের মেন আলোচনাটা করা হয়। তো আমরা দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝানো হয় সেটা আমরা ক্লাসের শেষে একটু দশমিক ভগ্নাংশতে যাবতীয় যা থাকবে সব কিছু আলোচনা করব। তো আমরা আজকে সাধারণ ভগ্নাংশ নিয়ে সম্পূর্ণ ক্লাসটি আলোচনা করব। দেখেন যে এখানে সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। সাধারণ ভগ্নাংশ কয় প্রকার বললাম? সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। ওকে, তো আমরা যে ভগ্নাংশকে তিন প্রকার জানি, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র আমরা এটাকে জানি, কিন্তু আমাদের ভগ্নাংশটা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে দশমিক আর একটা হচ্ছে সাধারণ। এবং সাধারণ ভগ্নাংশ আমাদের তিন প্রকার। ওকে, একটা হচ্ছে প্রকৃত, একটি অপ্রকৃত এবং আরেকটি মিশ্র। তাহলে ভগ্নাংশ আমাদের প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। ক্লিয়ার? তো এখান থেকে আমরা ভগ্নাংশের যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, এগুলো আমরা ব্যাখ্যামূলকভাবে শিখব। আমরা যে ক্লাসটা আজকে করব সম্পূর্ণ ক্লাসটি আপনাদের ব্যাখ্যামূলকভাবে বোঝানো হবে। এই ক্লাসটি করার পর আপনাদের ভগ্নাংশের ওপর কোনো ধরনের সমস্যা থাকবে না, আশা করা যায়। ওকে, তো দেখেন এখান থেকে যে প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা বুঝি, অর্থাৎ যে সকল ভগ্নাংশ লব থেকে হরটা কি হবে? বড় হবে। কি বললাম বলেন তো? লব থেকে হরটা কি হবে? লব থেকে হরটা হবে বড়, সেটাকে বলা হয় কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ বলতে বোঝানো হয় যে লব হবে হর থেকে বড়, অর্থাৎ দেখেন লব গ্রেটার দেন হর। ওকে, আর লব লেস দেন হর। তাহলে এখান থেকে লবের চাইতে হরটা কি আমাদের ছোট এবং বড়, এবং এখানে লবটা আমাদের হর থেকে কি হবে? বড়। প্রকৃত এবং অপ্রকৃত। এবার আমরা আসবো যে মিশ্র ভগ্নাংশে। ওকে,
তো অনেকে বলেছে যে এখানে প্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওকে, অর্থাৎ আমরা একটা যখন ভগ্নাংশকে ভাঙাবো, দেখবেন যে আপনাকে কয়েকটা মিশ্র ভগ্নাংশ দিব, ভাঙাবো, তখন সেটা আমরা অপকৃত ভগ্নাংশ পাবো। অপকৃত ভগ্নাংশের মধ্যে দুইটা ভগ্নাংশ থাকে, এটা ভালোভাবে দেখেন। এখান থেকে আমরা অপকৃত ভগ্নাংশের এই মিশ্র ভগ্নাংশে এসে একটা জিনিস ভালো করে জানবো। এখানে আমরা পাবো পূর্ণ সংখ্যা, কি বললাম, এখানে পাবো কি কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, প্লাস পাবো আমরা প্রকৃত ভগ্নাংশ। কি বললাম, প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশের মধ্যে কি কি পাবো, পূর্ণ সংখ্যা পাবো এবং প্রকৃত ভগ্নাংশ পাবো। আর এই পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশকে যখন আমরা ভাঙাবো তখন সেটা উৎপন্ন করবে কি বলেন তো, অপ্রকৃত ভগ্নাংশ। সেজন্য আমি একটু আগে বললাম যে আপনাদের যে মিশ্র ভগ্নাংশের মধ্যে দুইটি ভগ্নাংশ পাওয়া যায়, প্রকৃত এবং অপ্রকৃত দুটাই। কিন্তু কিন্তু এখান থেকে আমাদের এই যে মিশ্র ভগ্নাংশ যেটা আমরা লিখবো, সেখানে আমরা পূর্ণ সংখ্যা পাবো এবং একটি প্রকৃত ভগ্নাংশ পাবো। ওকে, মিশ্রতে পাবো একটা পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ। ওকে, তো আমরা উদাহরণের মাধ্যমে দেখবো তিনটা ভগ্নাংশ। দেখেন, প্রকৃত ভগ্নাংশে বলেছিলাম যে লবের চাইতে হরটা কি হবে, বড় হবে। ওকে, তো লব আমি আপনাদের দিলাম মনে করেন 3 আর হর দিলাম আমি 5। দেখেন তো আমাদের এখান থেকে 3-এর চাইতে 5টা কি বড় না, তাহলে দেখেন তো এটা একটা কি ভগ্নাংশ হবে, প্রকৃত ভগ্নাংশ। ওকে, তো মনে রাখবেন যে প্রকৃত ভগ্নাংশে লবের চাইতে হরটা সবসময় বড় হয়। লবের চাইতে হরটা কি বললাম, সবসময় বড় হয়। ওকে, তো এখান থেকে আমরা যদি বলি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, কি বললাম বলেন তো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, তাহলে আপনারা কি লিখতে পারবেন, যে সকল ভগ্নাংশকে লব থেকে হর সবসময় কি হয়, বড় হয়। অর্থাৎ লব থেকে হর যে ভগ্নাংশে বড় হবে সেটা হবে কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশকে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে সকল ভগ্নাংশে লব থেকে হরটা বড় হবে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশে আসি। দেখেন তো আমি এই ভগ্নাংশটাকে উল্টিয়ে দিলাম। দেখেন তো 5/3, অর্থাৎ এখানে 5 মানে লবটা 3 চাইতে কি ছোট না বড়, 5টা 3 চাইতে বড়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে লবটা কি হবে, হরের চাইতে বড় হবে। ওকে, এই হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা একটা মিশ্র ভগ্নাংশ দেখব। একটা মিশ্র ভগ্নাংশ দেখি এখান থেকে। দেখেন এই যে 2, এটাকে আমরা বলবো 2/3। দেখেন 3/5, অর্থাৎ 2/3/5, 2/3/5। তো এটাকে আমাদের পড়ার যে নিয়ম আছে সেটা দেখিয়ে দিচ্ছে। তো দেখেন এখান থেকে আগে এই যে 2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এই যে 3/5 এইটা আমাদের কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ দেখেন তো হরটা বড়, লবের চাইতে হরটা বড়, তাহলে কি ভগ্নাংশ হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। এখন আমি এই যে ভগ্নাংশ, যদি মিশ্র ভগ্নাংশকে ভাঙ্গাই তবে উৎপন্ন হবে অপ্রকৃত ভগ্নাংশ। কি বললাম বলেন তো, মিশ্রকে ভাঙ্গাইলে কি উৎপন্ন হবে, অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, মিশ্রকে ভাঙলে অপ্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারি, কিন্তু কখনো আমরা প্রকৃতকে মিশ্র করতে পারবো না। ওকে, তো দেখেন এই ভগ্নাংশটাকে, এটা একটা মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তো এই ভগ্নাংশটাকে যখন আমরা কাজ করব তখন আমরা এখান থেকে হরের সাথে আমরা পূর্ণ সংখ্যা, হরের সাথে কি বললাম, পূর্ণ যে সংখ্যাটা থাকবে সেটা কি করব, গুণ করব। তার সাথে আমরা লবটা কি করব, যোগ করব। কি বললাম বলেন তো, যে মিশ্র ভগ্নাংশকে যখন আমরা অপ্রকৃত করব তখন আমরা হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করব এবং লবটা কি করব, গুণ করব। ওকে, তো করেন এখানে দেখেন তো হর কত 5, পূর্ণ সংখ্যা কত 2, এবং এখান থেকে দেখেন তো যে লবটা কত 3, তাহলে কত হবে 5 দুগুণ 10 যোগ 3 13। আর এর নিচে ভাগ দিয়ে দিবেন হর যেটা থাকবে সেটাই হবে। তাহলে হর কত আছে, হর আছে কত আমাদের 5, তাহলে কত হবে 5। দেখেন 10 আর 3 যোগ করলে কত হচ্ছে 13, নিচে কত 5। তাহলে দেখেন তো 13, দেখেন 13/5। ওকে, 13 আছে না, এই যে 13/5 যে আছে না এখানে, তো এখানে দেখেন তো যে লবটা কি হরের চাইতে বড়, তাহলে দেখেন তো এটা কি ভগ্নাংশ হলো, অপ্রকৃত ভগ্নাংশ হইলো। তাহলে আমি এখানে কি বললাম যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করা যায় এবং অপ্রকৃত ভগ্নাংশে যখন আমরা আবার পরিবর্তন করে কি করতে পারি, মিশ্র করতে পারি। তাহলে মিশ্র এবং অপ্রকৃত ভগ্নাংশে তারা
পরস্পর সামঞ্জস্যপূর্ণ। ওকে, তারা পরস্পর কি সামঞ্জস্যপূর্ণ, একে অপরের মতো। ওকে, সেই জন্য দেখবেন কিছু কিছু বইয়ে দিয়েছে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ, এবং অপ্রকৃত ভগ্নাংশের মিশ্র রূপ হচ্ছে রূপান্তর রূপ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার? এইভাবে আপনাদের বই দেওয়া আছে। এখন আমি কিছু ভগ্নাংশের যে দশমিক যেগুলো থাকবে সেগুলো একটু পড়ার নিয়ম বলে দেবো। দেখেন, পড়ার নিয়ম। ওকে, তো এখান থেকে আমরা ধরেন একটা ভগ্নাংশ দিলাম, দেখেন 3। এই যে বলছি না, এইটাকে আপনারা সবসময় যে ভাগ বলেন এটাকে বাই বলবেন। কি বললাম? বাই। যখন এখান থেকে উচ্চারণ করবেন যে 3-এর সাথে 5-এর সম্পর্ক, আবার যখন 5 থেকে 3-এ যাবেন তখন বলবেন 5 ভাগের 3 ভাগ। কি বললাম বলেন তো? 5 ভাগের 3 ভাগ, এইভাবে পড়বেন। অথবা 3/5, অথবা কি বললাম 3/5 পড়বেন। দুইভাবে ভালো করে পড়বেন। বলবেন যে 5 ভাগের 3 ভাগ। কি বললাম? 5 ভাগের 3 ভাগ, অথবা বলবেন যে 3/5, অথবা 3/5। যখন আপনি লব থেকে হরে পড়বেন তখন যখন টানটা থাকবে ওটাকে বাই উচ্চারণ করবেন, আর যখন হর থেকে লবে যখন যাবেন তখন ভাগের কথা বলবেন, অথবা 5/3, অথবা বলুন কি 5/3, একই কথা। ওকে, তো এই ছিল আমাদের প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা, এবং আমরা পড়ার নিয়ম শিখলাম, ভগ্নাংশ কত প্রকার শিখলাম। এখন যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখেন, ধরেন প্রশ্নে এরকম হয় যে 2টা বা 3টা বা তারও অধিক ভগ্নাংশ দিয়ে দেয়, দিয়ে বলে যে এখান থেকে যে কোন ভগ্নাংশটি বড়। কি বললাম? কোন ভগ্নাংশটি বড়। অথবা দেখবেন যে কিছু ভগ্নাংশ দিয়ে দিবে যেগুলো হর সমান বা লব সমান, বলবে যে কোন ভগ্নাংশটি বড়। ওকে, বা ছোট, যে কোনো একটা প্রশ্ন দেবে। তো দেখেন এখন আমরা করাই। তো দেখেন আপনাকে আমি কয়েকটি ভগ্নাংশ দিচ্ছি। 3/4, 2/4, 5/4। ওকে, তো দেখেন এই যে এই 3টা মনে করেন 3/4, 2/4, 5/4, আরো আরেকটা দিলাম এখানে 2/5, 3/5। তো দেখেন এইখানে ভালো করে বুঝবেন, আমি বললাম যে এখানে 3টা ভগ্নাংশ, এখানে দিয়েছে 2টা ভগ্নাংশ, এখানে দিয়েছে 3টা, এখানে দিয়েছে 2টা। আমি একটা প্রশ্ন করলাম যে কোন ভগ্নাংশটি বড়, আরেকবার বললাম যে কোন ভগ্নাংশটি ছোট। দেখেন 2টা প্রশ্ন করলাম, কোনটি বড় অথবা বৃহত্তম, কোনটি ছোট অথবা ক্ষুদ্রতম। দেখেন দুইভাবে প্রশ্ন হতে পারে, কোনটি বড় বা বৃহত্তম, কোনটি ছোট বা ক্ষুদ্রতম। ওকে, এখানে 3টি ভগ্নাংশ, এখানে 2টি ভগ্নাংশ। তবে এইখানে আমি এই অঙ্কগুলো 2 থেকে 3টা নিয়ম শিখাবো। যে নিয়মটা আপনার কাছে ভালো হয় সেই নিয়মটা অবশ্যই করবেন। যে কোনো এক নিয়ম অঙ্ক করবেন, সমাধান প্রত্যেকটা সেম হবে। ওকে, আপনাদের 3টা নিয়ম শিখাবো। দেখেন, প্রথম নিয়ম আমি বললাম যে এখান থেকে দেখেন তো 3টা ভগ্নাংশেরই কি সমান? হর সমান। এখানকার 2টা ভগ্নাংশ কি সমান? হর সমান। ওকে, এখানে ভালো করে মনে রাখবেন যে যদি যে কয়টা ভগ্নাংশ আপনার দেওয়া থাকবে তো বলবেন, মনে রাখবেন যে ভগ্নাংশগুলোর যদি হর সমান হয়, কি বললাম বলেন তো? হর সমান হলে, হর সমান হলে যে ভগ্নাংশের লব ছোট, আবার আরেকটা দেখেন কথা বললাম, সেম কথা, হর সমান হলে যে ভগ্নাংশের লব বড়। কি বললাম? যে হর যদি সমান হয় যে ভগ্নাংশের লব ছোট, একই কথা, হর সমান হলে যে ভগ্নাংশের লব বড়। যদি লব বড় হয় এবং হর সমান হয়, দেখেন তো 4, 4, 4, 3টা ভগ্নাংশে কি সমান? হর সমান। যদি হর সমান হয়, লব বড় হয়, তবে ওই ভগ্নাংশটি বড় হয়। তবে কি বললাম? যে লব বড় হলে ওই ভগ্নাংশটি বড় হবে, ওই ভগ্নাংশটি
বড় হবে। ওকে, আবার আরেকবার দেখেন, যে হর সমান হলে যে ভগ্নাংশের লব ছোট, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট হবে, সে ভগ্নাংশটি ছোট হবে। ওকে, সে ভগ্নাংশটি কি হবে বললাম, ছোট হবে। অর্থাৎ যদি হর সমান হয়, লব বড় হইলে ভগ্নাংশ বড়, লব ছোট হলে ভগ্নাংশ ছোট। তাহলে কোনটি বড় বলেন তো, এই ভগ্নাংশটা কোনটি বড়? এই যে লব বড়, তাহলে বলেন তো কোন ভগ্নাংশটি বড় হবে? 5/4। কোন ভগ্নাংশটি ছোট হবে? যে ভগ্নাংশের লব ছোট। লব বলতে কত ছোট? 2, তাহলে কত হবে? 2/4। ওকে, বা 2/4। এখন পরেরটা, এটাতে বলেন তো যে ভগ্নাংশটি কোনটি বড় ভগ্নাংশ? যেহেতু এটা বড়, সেহেতু 3/5 কি হবে? বড়, আর 2/5 কি হবে? ছোট। এইটা আপনার একটা নিয়ম, এইটা আপনার একটা নিয়ম। আরো আর একটা নিয়ম দেখাচ্ছি, দেখেন যে এইভাবে করবেন নিয়মগুলোকে। আপনাকে 2টা 3টা 4টা 5টা বা তারও যদি অধিক দেয় ভগ্নাংশ, তবে আপনি 2টা করে ভাগ করে নেবেন। কি বললাম? 2টা করে কি করে নেবেন? ভাগ করে নেবেন। যেমন 3/4, দেখেন 3/4, 2/4। দেখেন তো আমি 2টা করে ভাগ করেছি, তারপরে থাকলো কি? এইটা 3টা ভগ্নাংশ। আমি বলেছি 2টা করে ভাগ করে নিতে। তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক করবেন আপনি, মানে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, আবার প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, অর্থাৎ ক্রস গুণের মতন করে গুণ করবেন। ওকে, অর্থাৎ এইভাবে গুণ করবেন, এইভাবে গুণ করবেন। গুণ করার পর যে ভগ্নাংশের লব বড় দেখবেন, কি বললাম? যে ভগ্নাংশের লব বড় দেখবেন সে ভগ্নাংশটি বড় হবে, যে ভগ্নাংশের হর ছোট হবে সে ভগ্নাংশটি, লব ছোট হবে সে ভগ্নাংশটি ছোট হবে। তো দেখেন তো এখান থেকে 3×4=12, 4×2=8, এই ভগ্নাংশটি কি? বড়। এই দিকে বড় মানে কোনটা? 3/4ই বড়। ওকে, তাহলে এখান থেকে আপনি এই যে এটা যেহেতু বড় হয়েছে, অর্থাৎ 3/4, এখান থেকে আপনি 3/4 নিলেন, তারপর আর কোনটা বড় হয়ে থাকলো? 5/4। আবার সেম ভাবে করেন, 4×5=20, 3×4=12। দেখেন তো আপনার 20 এই দিকে মানে কোনটা বড় হচ্ছে? 3/4, 3/4, 3×4=12, 4×2=8, 3×4=12, ও সরি, 3×4 কত? 12, আর 4×5=20, এই দিকে হবে। ওকে, চিহ্নটা ভুল করে এই দিকে দিয়ে দিচ্ছি। তাহলে বড় কোনটা হচ্ছে? 20। তাহলে বড় ভগ্নাংশ কোনটি? এই যে 5/4, 5/4। ওকে, তাহলে আমাদের ভগ্নাংশটা বড় হচ্ছে 5/4। আমি আরো এরকম কিছু এমসিকিউ দিচ্ছি আপনাদের, দেখেন এগুলো করাচ্ছি, সবগুলো আজকে করিয়ে দেবো। ফোর ভাগ 5, 6/7, 3/2, 4/7। দেখেন এখানে ভগ্নাংশ আমি নিয়েছি কয়টা? ভগ্নাংশ নিয়েছি এখানে কয়টা? 4টা। লব কারোর সাথে সমান নাই, হর কারোর সাথে সমান নাই। কি বললাম? লব কারোর সাথে সমান নাই, হর কারোর সাথে সমান নাই। তবে আপনাকে একটা যে নিয়ম বললাম, তখন কি করবেন? সব সময় কি করবেন? আমি বললাম যে 2টা করে ভগ্নাংশ নিয়ে কাজ করবেন, 2টা করে ভগ্নাংশ নিয়ে কাজ করবেন। ওকে, এখান থেকে একটা ভগ্নাংশ বের হবে, এখান থেকে একটা বের হবে, আবার ওদের মধ্যে সম্পর্ক করবেন, আপনি বৃহত্তম বা ক্ষুদ্রতম মানটি পেয়ে যাবেন। আমি বললাম যে দেখেন 4/5, 6/7, 3/2, 4/7, কোনটি বৃহত্তম? কোনটি বৃহত্তম? কোনটি ক্ষুদ্রতম? কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম? এই দুইটা প্রশ্ন উল্লেখ করলাম। তাহলে এখান থেকে আমি যেভাবে বললাম করেন তো, এখানে এইভাবে গুণ করেন, 4×7=28, 5×6=30। তাহলে দেখেন তো আমার কোন দিকে হচ্ছে? তাহলে এই যে 6/7, 6/7 ভগ্নাংশটি কি? বড়। এরপর এটার সেম কাজ, 3×7=21, 4×2=8। তাহলে দেখেন তো আমার কোন ভগ্নাংশটি বড়? এই যে 21 মানে এইটা, তাহলে 3/2। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক করেন, 6×2=12, 3×7=21। তাহলে আমার কোন ভগ্নাংশটি বড় হচ্ছে? 21, অর্থাৎ 3/2। তাহলে কোনটি আমাদের বড়? 3/2। ওকে, তাহলে আমার এই পুরো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় হচ্ছে? 3/2।
এখন আমি বললাম কোনটি ক্ষুদ্রতম, কি বললাম বলেন তো, এখান থেকে কোনটি ক্ষুদ্রতম। তো ক্ষুদ্রতম সেম নিয়ম, বৃহত্তম বলেছি সেজন্য আমি বড় সংখ্যা নিচ্ছি, ক্ষুদ্রতম বলবো সেজন্য আমরা দেখেন তো এখানে বৃহত্তম বলেছি সেজন্য এটা বড় নিলাম, এটাও বড় নিলাম, এখান থেকে সেটা বড় নিয়েছি। ক্ষুদ্রতম মানে সেম কথা, তখন নিব ছোট মান, কি বললাম ছোট মান। তাহলে বলেন তো এই এটা থেকে ছোট কোনটা হচ্ছিল, এই যে আমাদের 28, আর এখান থেকে ছোট কোনটা হচ্ছিল 8। তাহলে এই 28 মানে এইটা 4/5, আর এখানকার 8 মানে কি 4/7। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক করেন, 4 7 28, 4 5 20। তাহলে দেখেন তো এর মধ্যে বড় 28, এইটা ছোট মানে 4/7। তাহলে ছোট ভগ্নাংশ কোনটি 4/7। ওকে, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোনো সমস্যা, বৃহত্তম এবং ক্ষুদ্রতম এইভাবে অঙ্কগুলো করবেন। আরো কিছু রিপিট দেখি প্রশ্ন। 3/5, 5/7, 2/7, 3/8। ধরেন 4টা ভগ্নাংশ দিলাম, আপনাকে যদি 3টা ভগ্নাংশ দেওয়া হইতো, মনে করেন 3টা ভগ্নাংশ আছে, তাহলে প্রথম 2টা ভগ্নাংশ করে যে মানটা পাইতেন তার সাথে 2/7 করতেন। ওকে, আপনাকে আরেকটা ভগ্নাংশ মনে করেন দিলাম আমি 5/6, আরও একটা ভগ্নাংশ দিলাম, তখন কি করবেন, এই দুটো থেকে একটা পাবেন, এই দুটো থেকে একটা পাবেন, তখন দেখেন এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা থেকে গেল, আবার এই দুটোর মধ্যে সম্পর্ক করবেন, আবার এটার মধ্যে সম্পর্ক করবেন, শেষে যেটা পাবেন সেভাবে। অর্থাৎ আপনাকে সমাধানগুলো জোড়া জোড়া করে বের করতে হবে, যে সিঙ্গেল সব রেখে দিবেন, আবার এখান থেকে জোড়া জোড়া করবেন, করার পরে এর সাথে আবার সম্পর্ক করবেন। ওকে, তাহলে দেখেন এখান থেকে আগে এই দুটার মধ্যে করব, তারপরে এই দুটা, আর ওটাকে সবার শেষে নিয়ে আসবো। তো এখানে সম্পর্ক করেন, 3 7 21, 5 5 25। আগে প্রথমে আমরা বৃহত্তম বের করব, কি বললাম বৃহত্তম বের করব। তাহলে দেখেন তো বৃহত্তম সংখ্যাটা নিলাম 25, তাহলে কত হবে 5/7। এরপর এটা 8 2 16, 3 7 21, এখানকার বড়কে 3/8, আর ওখান থেকে থাকলো কি 5/6। আবার সেম ভাবে ক্যালকুলেশন করেন, ওইটাকে পরে নেব, 50 40, 3 7 21। তাহলে দেখেন তো এখানে থাকলো কি 5/6। তাহলে এখান থেকে আমরা 40-এর জন্য নেব কোনটা 5/7, 40-এর জন্য নিলাম কোনটা 5/7। ওকে, আর এখান থেকে পাইলাম কত আমরা 5/6। অর্থাৎ আমি কি বললাম, যে যখন জোড়ার বাইরে চলে যাবে আমরা ওই সময়কে সবার শেষে নিব এবং জোড়া জোড়া করে ক্যালকুলেশন করে আসবো। তাহলে সেম ভাবে করেন, এখান থেকে 5 6 30, 5 7 35, 35 বড়, অর্থাৎ 5/6। এই সংখ্যাটি আমাদের কি হবে বৃহত্তম হবে 5/6। এটাই হবে আমাদের কি সংখ্যা বৃহত্তম সংখ্যা। ওকে, এটাই আমাদের হচ্ছে কি বৃহত্তম সংখ্যা। এরপরে আমি বললাম যে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম নির্ণয় করবো। এবার দেখেন তো সেম ভাবে করেন, 3 7 21, 5 5 25। তাহলে ক্ষুদ্রতম এটা বড় মানে ক্ষুদ্রতম কোনটা 21, 21 নিলে কোনটা নেব 3/5। এরপর এখান থেকে সেম ভাবে 8 2 16, 3 7 21। তাহলে এটা বড়, আমরা নেব ছোটটা 2/7। এখন এখানে ক্যালকুলেশন করেন, 3 7 21, 5 2 10, এইটা বড়, অর্থাৎ আমরা নেব এইটা ছোট, ছোট বলতে কোনটা 2/7, তাই না। তাহলে 2/7, আর এখান থেকে নামলো কত 5/6, তাই না। তাহলে এখানে ক্যালকুলেশন করেন, 6 2 12, আর 5 7 35। এইটা বড় মানে আমরা নেব কোনটা ছোটটা, ছোট বলতে 12, এই 12 বলতে কোনটা 2/7, 2/7। ক্লিয়ার। এই হলো আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় পদ্ধতি। এরপর আমরা হচ্ছে এলোমেলো সংখ্যা দেখলাম, হর সমান দেখলাম, এবার আমরা লব সমান দেখব। ওকে, 3/5, 3/2, 3/7, 3/4, 3/8। দেখেন এই যে আপনাকে ভগ্নাংশ দিয়েছি, এখান থেকে 3 2 5টা ভগ্নাংশ দিয়েছি, এখানে 5টা ভগ্নাংশের মধ্যে প্রকৃত অপ্রকৃত সবই আছে। তো এখান থেকে আমি বললাম যে
কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। কি বললাম? কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আপনাদের আমি দুইটা নিয়ম শিখিয়েছি, শেখানোর মধ্যে এটা আমি প্রথম নিয়মে প্রথমে করাবো, তারপর দ্বিতীয় নিয়ম করাবো, এবং এই অঙ্কটাতে তিনটা নিয়ম, আরেকটা নিয়ম করে তৃতীয় নিয়ম করাবো। দেখেন যে প্রথমে বলেছিলাম যে যদি ভগ্নাংশের হর সমান হয়, যদি ভগ্নাংশের হর সমান হয়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়, অথবা এখানে বলেছিলাম যে লব ছোট সে ভগ্নাংশটি ছোট। কি বলেছিলাম? যদি ভগ্নাংশের হর সমান হয়, যে ভগ্নাংশ মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি সমান হয়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। আবার বলেছিলাম কি যে যদি প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান হয়, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট। এখন এখানে দেখেন তো ভগ্নাংশগুলোর লব সমান, তাহলে এখানে আমি হর সমান বলেছিলাম। কি বলেছিলাম? হর সমান। এখন আমি বললাম যে যদি ভগ্নাংশের লব সমান হয়, কি বললাম? যদি ভগ্নাংশের লব সমান হয়, যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। কি বললাম? যদি ভগ্নাংশের লব সমান হয়, অর্থাৎ এই যে লব সমান হয়, যে ভগ্নাংশটির হর ছোট, যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। অথবা এখান থেকে সেম কথা, সমান হয়, যে ভগ্নাংশ হয় এবং হর বড় হয় সে ভগ্নাংশটি ছোট হয়। ওকে? কি বললাম? যদি ভগ্নাংশের লব সমান হয়, ভগ্নাংশের লব সমান হয়, তবে ভগ্নাংশের হর ছোট হলে ওই ভগ্নাংশটি বড় হবে, এবং বললাম যে যদি হর বড় হয় তবে সেই ভগ্নাংশটি ছোট হবে। হর বড় হইলে ভগ্নাংশটি ছোট, হর ছোট হইলে ভগ্নাংশটি বড়। ওকে? অর্থাৎ এই কথাটা কি? এটা বিপরীত কথা। তাহলে এখানে আসেন যে তাহলে এখান থেকে বলেন তো কোনটি বৃহত্তম হবে, কোনটি বৃহত্তম আর কোনটি ক্ষুদ্রতম। এখানে দেখেন বলেছি যে হর লব যদি সমান হয় ভগ্নাংশটির যার হর ছোট সে ভগ্নাংশটি বড়, তাহলে বড় ভগ্নাংশ কোনটি? 3/2। আর বললাম যে কোনটি ক্ষুদ্রতম, মানে যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশটি ক্ষুদ্রতম, তাহলে এখানে হর বড়কে 8, তাহলে 3/8, তাহলে 3/8। ওকে? ক্লিয়ার? এইভাবে প্রশ্নগুলো আপনারা যখন বুঝে করবেন তখন আপনার সামনে পরীক্ষায় যত প্রশ্ন দেওয়া থাকবে আপনি সবগুলো করতে পারবেন। এটা আপনার হচ্ছে প্রথম মানে নিয়ম। দ্বিতীয় নিয়মে বলেছিলাম যে ক্রস গুণন করে। ওকে? ক্রস গুণন করে। এবার দেখেন তো ক্রস গুণন করে করব। দেখুন তো এইটার সাথে এটা গুণ করেন, 3 দুগুণ 6, 3 5 15, তাহলে এইটা বড় মানে আপনার কোন ভগ্নাংশটি বড়? এইটা বড়। তারপরে আবার সেম ভাবে করেন, 3 4 12, 3 7 21। দেখেন তো 3 4 12, 3 7 21, তাহলে 21 বড় মানে এই ভগ্নাংশটি বড়। আর থাকলো কোন ভগ্নাংশটি? 3/8। ওইটাকে পরে কাজ করবো। ওকে? তাহলে এখান থেকে আমার নামলো কত বলেন তো? 3/2, আর এখান থেকে নামলো 3/4। আবার সেম ভাবে করেন, 3 দুগুণ 6, 3 4 12। কি বললাম? 3 4 12, 3 দুগুণ 6। তাহলে বলেন তো এখানে কোন ভগ্নাংশটি বড়? আমাদের এইটা বড়। ওকে? এই যে 12 যেহেতু বড়, তাহলে এখান থেকে থাকলো কি আমাদের 3/2, আর ওখান থেকে শেষে একটা ছিল 3/8। সেম ভাবে গুণ করে 3 8 24, 3 দুগুণ 6, বড় কি? এই যে 24 মানে 3/2। এই যে আমাদের বৃহত্তম সংখ্যা কত? 3/2। ক্লিয়ার? এইভাবে একটা নিয়ম আছে, এটাকে বলা হয় গুণ করার নিয়ম।
এইটাকে বলা হয় মনে রাখার নিয়ম। তবে এই নিয়মটা শুধু ভগ্নাংশের লব এবং হর সমানের ক্ষেত্রে প্রযোজ্য, আর এই নিয়মটা আপনি প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য। এই নিয়মটা প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য। আরও একটা নিয়ম শিখাবো যেটা প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওকে, তো দেখেন এরপরে ক্ষুদ্রতমটা বের করি। তাহলে দেখেন তো এখানে এটা যেহেতু বৃহত্তম, তাহলে ক্ষুদ্রতম কোনটা? 6 মানে 3/5। এরপর এইটা বৃহত্তম মানে এইটা ছোট 12 মানে কত? 3/7। এখানে গুণ করেন, 3 7 21, 3 5 15। এইটা বৃহত্তম মানে ছোট কোনটা? 3/7। আর ওখানে ছিল কত? 3/8। এবার গুণ করেন, 3 আসছে 24, 3 7 21, মানে এইটা বড়, ছোট কত? এইটা 3/8 হবে ছোট। এই যে আমাদের 3/8 ছোট। ক্লিয়ার? ওকে, এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে, এইবার আরেকটা নিয়ম শিখাবো যেটা 3 নম্বর রুল। দেখেন 3 নাম্বারটা হলো অনেক মজার, যেটাতে আপনার সময় অনেক কম অপচয় হবে, যার জন্য এটাকে সবার শেষে শিখাচ্ছে, যেন ক্লাসে যারা ভালো করে দেখবে তারা অবশ্যই শিখবে। দেখেন এবার 3/2, 3/2, 3/7 এবং 3/8। ওকে, 3/5, 3/2, 3/7, 3/4 এবং 3/8। এই যে আমাদের সামনে 5টি ভগ্নাংশ। হ্যাঁ দেখেন, তারপরে এখানে যে আরেকটা তৃতীয় নাম্বার যে রুলটা শেখাচ্ছিলাম, 3 নাম্বার রুল হলো শূন্য যুক্ত করা। কি বললাম? শূন্য যুক্ত করা। ওকে, অর্থাৎ এখানে এই রুলটা মনে রাখবেন যে যারা আপনারা হচ্ছে টাইমলি মানে অনেক প্রিপেয়ার থাকবেন, অর্থাৎ আপনার দ্রুত গতি ভাগ করতে পারবেন, তাদের জন্য এই নিয়মটা। ওকে, দ্রুত গতি ভাগ করতে হবে, শূন্য যুক্ত করা, অর্থাৎ লবের সাথে আপনি কি করবেন? একটা শূন্য, লব মানে যে সংখ্যাটা থাকবে ধরেন 2, এর সাথে একটা শূন্য লিখে দিবেন। ওকে, এইভাবে আপনি যুক্ত করে এর অঙ্কটা ক্যালকুলেশন করবেন। দেখেন এবার আপনাকে বললাম যে এই যে ভগ্নাংশগুলো রয়েছে, আপনি প্রত্যেকটা ভগ্নাংশের সাথে শূন্য যুক্ত করে দেন, প্রত্যেকটা ভগ্নাংশের সাথে আপনি শূন্য যোগ করে দেন, লবের সাথে আপনি শূন্য যুক্ত করে দেন, লবের সাথে শূন্য যুক্ত করে দেন, লবের সাথে শূন্য যুক্ত করে দেন। ওকে, লবের সাথে আমাদের শূন্য কমপ্লিট। এখন আমি বললাম যে যুক্ত করার পর আপনার ভাগে অনেকটা ফাস্ট হইতে হবে। দেখেন এখানে ভাগ করেন তো, এখানে ভাগ করেন 5 6 30। আপনার 5 6 30 আর কত লাগতেছে? আর লাগতেছে কত? ও 5 6 30 তো মিলে গেছে, এটা তো লাগছে না। তারপরে এইটা করেন, 15 দুগুণ 30, তারপর একটা করেন 4 7 28, 28 সাথে আরো 2 কথা যুক্ত হইতে হবে, তাই না? তারপরে যুক্ত করেন 4 7 4 7 28, 4 7 28 যোগ 2, এরপর আরো যুক্ত করেন 3 আসছে 24 যোগ 6। এখন দেখেন এই সংখ্যাগুলোর মধ্যে সবচাইতে বড় সংখ্যা কোনটা? সবচাইতে বড় সংখ্যা কোনটা? এই যে 15, সবচাইতে বড় সংখ্যা 15। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হবে? 3/2। দেখেন আমাদের পূর্বের অঙ্কের সাথে উত্তর মিলেছে। এইভাবে শূন্য যুক্ত করে একটা নিয়ম রয়েছে, এটা আপনাকে অনেক ফাস্ট হইতে হবে এবং শূন্য যুক্ত করে ভাগ করতে হবে, দ্রুত ভাগ করতে হবে, দ্রুত। তাহলে দেখেন তো হয়েছে। এরপরে সবচাইতে ছোট সংখ্যা দেখেন তো, এখানে 6, এটা তো হবে না কারণ এটা বৃহত্তম। এটা 6 আছে, এটা 4 মানে এটাও হবে না। এখানে 4 আছে, এখানে 7 মানে 7 হবে না। এখন 4 আছে, এখানে 3 আছে। দেখেন তো এখানে 4 আর এখানে 3, তাহলে কোনটা বৃহত্তম হবে? ক্ষুদ্রতম হবে এই যে আমাদের 3, অর্থাৎ এইটা আমাদের হবে সবচেয়ে ছোট, এইটা আমাদের হবে সবচেয়ে ছোট। ক্লিয়ার? এইভাবে আমি আপনাকে আরো কয়েকটা প্রশ্ন দিচ্ছি, দেখেন এখান থেকে। ধরেন 2/5, 3/4, 4/7। মানে এইভাবে আমি সংখ্যা দিলাম 3টা, এখানে কয়টা ভগ্নাংশ দিলাম? 3টা ভগ্নাংশ দিলাম। আপনি শূন্য যুক্ত করেন, শূন্য যুক্ত করেন, শূন্য যুক্ত করেন, এই যে শূন্য, এই যে শূন্য, এই যে শূন্য। দেখেন তো এখানে ভাগ করেন 4 5 20, এখানে ভাগ করেন 4 7 28 যোগ 2, তারপরে এখানে ভাগ করেন 5 7 35 যোগ 5। আচ্ছা একটা প্রশ্ন এখানে আমি এইখানে করছিলাম, যেমন এখানে 4 দ্বারা 30কে ভাগ করলে কত হয়? 4 7 28 হয়।
আর এই যে 2 যেটা যুক্ত করেছে এটা হলো আমাদের ভাগশেষ। আবার সেম 3 আসলে 24, এই যে 6 হলো আমাদের ভাগশেষ। মানে ওই ভাজ্যটা পড়তে যে সংখ্যা লাগতেছে সেটা এখানে লিখতেছি। ওটা কেন লিখতেছি সেটাও বোঝাবো। দেখেন এরপর এই যে এটা করলাম, তারপর 4 7 28 আর 2 লাগে। এখন আপনাকে একটা উত্তরে বের হলো, মনে করেন 3 প্লাস 3, আর একটা বের হলো ধরেন 3 প্লাস 4, এটাও 3 এটাও 3, দুইটাই সেম। তখন আপনি দেখবেন যে আর বেশি যুক্ত হতে লাগছে কোন সংখ্যাটি। যেহেতু 4 বেশি লাগতেছে তাহলে এটা হবে ছোট, আর এই যে 3 যেটা এটা কম হলে সম্ভব, তাহলে এটা হবে বড়। ওকে, এই জন্য এটা করা হচ্ছে। হ্যাঁ, তারপর এখানে দেখেন যে দেখেন 4, এখানে 7, এখানে 5, এখানে 4, এখানে 7, এখানে 5। তাহলে বলুন তো এখানে সবথেকে বড় সংখ্যা কোনটা? এই যে 7 আছে, অর্থাৎ 30/4। 30/4 মানে এখানে ছিল আমাদের উত্তর 3/4। এটাই হলো আমাদের বড় সংখ্যা, অর্থাৎ বৃহত্তম সংখ্যা। ওকে, আর এইখানে দেখেন যে এখানে 4, এখানে 5, অবশ্যই এটা কি হবে? সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা, সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, তাহলে আমি একটাকে ক্রস গুণন অনুযায়ী এটা দেখাই তো আসলে সঠিক কিনা। দেখেন 2/5, 2/5, 3/4, 4/7, ক্রস গুণন করেন। 4 2 8, 3 5 4 15। দেখেন তো এটা বৃহত্তম, মানে বৃহত্তম সংখ্যা কত? 3/4 আর 4/7। দেখেন তো এখানে গুণ করেন, 3 7 21, 4 4 16, এটা বৃহত্তম। তাহলে উত্তর আমাদের বৃহত্তম কত? 3/4। এই যে 3/4 বৃহত্তম। এবং ক্ষুদ্রতম বলেছিলাম কত? এটা হচ্ছে 2/5। ওকে, এটা 2/5, শূন্য যোগ করে 20 হয়েছিল। তো এখন দেখেন এখান থেকে ক্ষুদ্রতম কোনটা? 8। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব কত? 2/5। আর এখানে সংখ্যা ছিল কত? 4/7। গুণ করেন, 7 গুণ 14, 4 5 4 20। তাহলে দেখেন তো এটা বৃহত্তম মানে ক্ষুদ্রতম সংখ্যা কত? 14, অর্থাৎ 2/5 হলো আমাদের কি সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা। এই হলো আমাদের ভগ্নাংশের স্পেশাল। যে কোনো পরীক্ষা, আপনি চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কমন পাবেন, যে কোনো পরীক্ষার জন্য। ওকে, ভগ্নাংশের এতটুকু আমাদের কমপ্লিট। এরপর আমি বলেছিলাম যে সবার শেষে দশমিক ভগ্নাংশ বা ভগ্নাংশের যে শেষ অংশটুকু সেইটুকু নিয়ে নিব। তো দেখেন এবার ভগ্নাংশ থেকে যাবতীয় যা রয়েছে সবগুলো শেষ করে দিলাম। এখন দশমিক ভগ্নাংশ এটা নিলে শেষ। দেখেন এখানে দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ কি? দশমিক ভগ্নাংশ বলতে মাথায় মনে রাখবেন যে যে সকল আপনি ভগ্নাংশ বা লব বা হর আকারে পাবেন ওইগুলোকে ভাগ করলে আপনি যেমন পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, পূর্ণ সংখ্যার মতো সংখ্যা পাবেন, কিন্তু একটা মিডিলে ভগ্নাংশ থাকবে। মিডিল বা এ পাশে বাম পাশে ডান পাশে একটা কি থাকবে? দশমিক বিন্দু থাকবে। তাহলে দশমিক ভগ্নাংশ বলতে মনে রাখবেন যে দশমিক বিন্দু যুক্ত সংখ্যা। কি বললাম বলেন তো? দশমিক বিন্দু যুক্ত সংখ্যা। অর্থাৎ আপনি মনে রাখেন যে এই পাশে কিছু সংখ্যা থাকবে, এ পাশেও কিছু সংখ্যা থাকবে। একটা এখানে কি বিন্দু থাকবে? দশমিক বিন্দু থাকবে। অর্থাৎ এখানে একটা কি বিন্দু থাকবে বলেন তো? এখানে একটা থাকবে দশমিক বিন্দু। ওকে, যেটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়, রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, তো এই পাশের অংশকে বলা হবে পূর্ণ, আর এই পাশের অংশকে বলা হবে দশমাংশের অংশ, দশমিকের অংশ, দশমিকের অংশ। বা এইগুলোকে দেখেন এখান থেকে যে আরো যাবতীয় যেগুলো রয়েছে, এই বাম পাশের অংশ পূর্ণাংশ, পূর্ণ অংশ, আর ওই পাশের অংশ দশমিকের অংশ। ওকে, তো এখান থেকে দশমাংশ একটা প্রশ্ন রয়েছে। ওকে, দশমাংশ মনে রাখবেন যে দশমিক বিন্দুর 1/10 বা 10-এর 1 অংশকে, এই অংশকে দশমাংশ বলে। কি বললাম? দশমাংশ বলে। 100/1 ভাগ বা 101 অথবা 1/100 অংশকে বলা হয় শতাংশ। কি বলা হয়? শতাংশ। এইভাবে সেম ভাবে 100/1000 এটাকে বলা হয় সহস্রাংশ, সহস্রাংশ। ওকে, সহস্রাংশ। এইভাবে আমরা আলোচনা করি। তো আপনাদের একটা ক্লাস বাস্তব সংখ্যার উপর যে স্থানীয় মানের দেওয়া হয়েছে, তো স্থানীয় মানের মতো করে এই যে দশমিকের অংশে যে আলোচনা করা হয় সেটা আলোচনা করে দেখিয়ে দিচ্ছি। দেখেন
আপনাকে একটা সংখ্যা দিলাম 231.215। কি বললাম? 231.215। দেখেন যে এই যে 5, এই যে 1, এই যে 2, এই পাশে 2, 3, 1। ওকে, তো এইখানে স্থানীয় মানের যে নাম, আমরা দশমিক, এটাকে বলবো দশমিক বিন্দু। কি বলবো? দশমিক বিন্দু। তাহলে আমরা ধরেন একটা সংখ্যা লিখলাম 231। বলেন তো 1কে কি বলা হয়, 3কে কি বলা হয়, 2কে কি বলা হয়? 1কে বলা হয় একক, 3কে বলা হয় দশক এবং 2কে বলা হয় শতক, তাই না? একক, দশক, শতক। তাহলে এখানকার প্রশ্নে কি এটা একক, এটা দশক, এটা শতক? কখনোই না। দশমিক, এরপরে কোনো সংখ্যা নয় মানে মনে রাখবেন যে দশমিক বিন্দু দিয়ে এরপর 0 0 0 0 0 0 সংখ্যাগুলো থাকতে পারে। ওকে, 0 0 0 0 এই সংখ্যাগুলো কি হতে পারে? থাকতে পারে। তাহলে এখানে থাকতে পারে। তাহলে এইখানে আমরা এই যে 1কে কি বলবো? একক, 3কে বলবো দশক এবং 2কে বলবো শতক। ওকে, এখন এটাকে আমরা কি বলবো? দশমিক বিন্দু। এটাকে আমরা বলবো কি? দশমিক বিন্দু। এই যে 2কে বলবো দশমাংশ, 1কে বলবো শতাংশ, আর 5কে বলবো সহস্রাংশ। সহস্রাংশ। এই হলো আমাদের দশমিক ভগ্নাংশের আলোচনা, অর্থাৎ আমাদের পুরো ভগ্নাংশ নিয়ে আজকে আলোচনা করা হলো। এর পরবর্তীতে ক্লাসে পরবর্তী কোনো এক নতুন টপিক নিয়ে হাজির হবে। সকলকে ধন্যবাদ।